প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রিতে আপনাদের সবাইকেই স্বাগত জানাচ্ছি, পাওয়ার্ড বাই বিএসবি ক্যামব্রিজ স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা কথা বলবার চেষ্টা করব কোন দিকে যাচ্ছে ভারতের লোকসভা নির্বাচন, এবং এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে অতিথি হিসাবে রয়েছেন আন্তর্জাতিক বিশ্লেষক ও সাবেক রাষ্ট্রদূত জনাব এম হুমায়ুন কবির রয়েছেন আমাদের সাথে, এবং একই সাথে রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং কূটনৈতিক বিশ্লেষক দৈনিক আমাদের সময় নির্বাহী সম্পাদক জনাব মাইনুল আলম রয়েছেন আমাদের সাথে। প্রিয় দর্শক, আমরা আগেই বলেছিলাম যে আজকে আমরা কথা বলবো ভারতের নির্বাচন নিয়ে, লোকসভা নির্বাচন আসলে কোন দিকে যাচ্ছে, কিভাবে কোন দল এগিয়ে রয়েছে, এবং আমরা জানি যে ভোট শুরু হচ্ছে 19 এপ্রিল এবং সেই ভোট শেষ হওয়ার কথা 1 জুন, এবং 4 জুন সেই ফলাফল ঘোষণা করবার কথা। 7 দফার মধ্যে 4 দফার নির্বাচনী কার্যক্রম শেষ হয়েছে, এবং ভারতের যে জনসংখ্যা 144,17,19,000, দেশটিতে ভোটার সংখ্যা 97 কোটি প্রায়। আমি মিস্টার হুমায়ুন কবির আপনাকে আলোচনাটা শুরু করতে চাই। আসলে ভারতের যে নির্বাচন সেটি কিন্তু আমরা দেখি যে বেশ অনেক দিন ধরে নির্বাচনটা চলে, এবং নির্বাচনে যে উত্তাপটা, সে উত্তাপটা কিন্তু বেশ মনে হয় যে বিগত যত দিন যায় তত বেশি উত্তপ্ত পরিস্থিতি বাড়তে থাকে। সে অবস্থায় এই নির্বাচনের পরিবেশ কোন দিকে যাচ্ছে, কি হতে যাচ্ছে, ঝুলন্ত পার্লামেন্ট নাকি না আগের সেই একচেটিয়া যারা ক্ষমতায় রয়েছেন তারাই আসবেন, আপনার বিশ্লেষণ? ধন্যবাদ আপনাকে। আপনি খানিকটা বললেন যে এবারই বোধহয় প্রথম 7 ধাপে নির্বাচনটা হচ্ছে এবং লম্বা সময় ধরে হচ্ছে। আগে কখনো এত লম্বা সময় ধরে হয়নি। তবে এটা নিয়েও আবার কথাবার্তা আছে, ভারতের পত্রপত্রিকাতেই বা আলাপ আলোচনায় আসে যে এত লম্বা সময় কেন নেওয়া হলো। অনেকেই বলেন যে এটাতে সরকারি দল যারা এখন আছে, এনডিএ বা বিজেপি এনডিএ, তাদের জন্য এটা সুবিধা হয়, এবং সেই সুবিধাটা দেওয়ার জন্যেই নির্বাচন কমিশন এইভাবেই তাদের এই শিডিউলটা ঘোষণা করেছে। তো এখানে নির্বাচন কমিশন সম্পর্কেও একটা বলা দরকার যে ভারতে আমি নিজে কাজ করার সুযোগ হয়েছে, আমরা দেখেছি সেশন ছিলেন তখন ভারতের প্রধান নির্বাচন কমিশনার, এবং তাকে নিয়ে কিন্তু অনেক গল্প, লেজেন্ডের মতো ছিলেন তিনি। তো সেই প্রেক্ষাপট থেকে এখন যেগুলো আমরা দেখি বা শুনি, তাতে মনে হয় যে ভারতের নির্বাচন কমিশন যে ধরনের স্বাধীন সত্তা হিসেবে তারা যে ভূমিকা পালন করত, এবং রাজনৈতিক দলগুলো বা সরকারের সাথে তাদের যে সম্পর্ক ছিল, সেই সম্পর্কেরও আমার ধারণা কিছুটা বিবর্তন হয়েছে। দ্বিতীয়, আপনার কথা ফেরত আসছি, সেটা হলো যে লম্বা সময় ধরে হচ্ছে। আর দ্বিতীয় যেটা হচ্ছে যে এখানে 2-3টা রকমের কথা শোনা যাচ্ছে। একটা স্লোগান, যেমন বিজেপি স্লোগান করেছে যে এবার 400 পার করো। এবার তাদের টার্গেট হচ্ছে 400 সিট পার করতে চায়। উদ্দেশ্য হচ্ছে যে এক সময়তে নেহেরু যখন ভারতের প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী, তার সময়তেই বোধহয় কংগ্রেস একবার এরকম 400 সিট অতিক্রম করেছিল। তো কাজেই তারা একটা ধরে নিয়েছে যে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনিও এরকম একটা রেকর্ড যদি করতে পারেন, কারণ ভারতে এখন এরকম একটা ধারণা আছে যে নরেন্দ্র মোদী আধুনিক ভারত গড়ছেন, এবং সেক্ষেত্রে তিনিও আরেকজন হয়তো সমকক্ষ বা এরকম কিছু একটা অবস্থানে যাবেন। অন্যদিকে কিন্তু আবার অনেক বিশ্লেষক বলছেন যে 400 না হলেও তারা এখন তাদের 303 থেকে তারা হয়তো 300-350 সিট পেয়ে যাবে আর কি, এবং সেটাও আমি মনে করি যে একটা উল্লেখযোগ্য সংখ্যা হবে যদি তারা সেটা পান। কিন্তু তার পাশাপাশি কিন্তু আমরা জানি যে ভারতে এখনকার যে বাস্তব অবস্থা, সেই বাস্তব অবস্থার প্রেক্ষিতে আগে যেটা ভারতের মিডিয়া যেরকম স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারত, বা তখনও পর্যন্ত মিডিয়ার যতখানি নির্বাচন পর্যবেক্ষণের বা এ নিয়ে আলাপ আলোচনার সুযোগ ছিল, এখন কিন্তু সেই অবস্থাটা পরিবর্তিত হয়েছে। এখন আপনি মিডিয়া, সংবাদপত্র থেকে কিন্তু সোশ্যাল মিডিয়া অনেক পাওয়ারফুল হয়ে গেছে। আমি গত কদিন আগে দেখছিলাম ভারত পৃথিবীর এখন সবচেয়ে বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী দেশ, এবং এই নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ করে মিডিয়ার ব্যবহার, অপব্যবহার সবই হচ্ছে। তো কাজেই এখন মানে কোনটা সত্যি কোনটা মিথ্যা এটা কিন্তু বলা বড় রকম একটা ঝামেলা বা অসুবিধার কারণ হয়ে গেছে। তবে অন্যদিকে এটাও শোনা যায় যে অনেকে এটাও বলছেন, বা অন্য যারা নির্বাচন বিশ্লেষক, তারা বলছে যে এমনও হতে পারে যে 2004 সালে যেরকম ইন্ডিয়া শাইনিংয়ের গল্প নিয়ে বিজেপি তখন ক্ষমতায় যাবার জন্যে নির্বাচন করেছিল, সব মিডিয়া কিন্তু তখন অল প্রজেকশানে বলছিল যে বিজেপি এবার জয়লাভ করবে, কিন্তু
মানে বলা যায় যে আশ্চর্যজনকভাবে কিন্তু কংগ্রেস জয়লাভ করেছে। তো এক গ্রুপ আছেন যারা বলছেন যে হ্যাঁ 400 না হলে 300 350-তে যাবে, আরেক গ্রুপ বলছেন যে না, এবার জনগণ কিন্তু ভারতের জনগণের মধ্যে ধরেন বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে, তরুণ প্রজন্ম এবার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন অনেকে। এবং তাদের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ, কর্মসংস্থানের কিন্তু বড় একটা ঘাটতি হয়ে আছে। গত 10 বছর ধরে ভারতে যে অর্থনৈতিক উন্নয়নের বড় চেহারাটা দেখছি, তার নিচে কিন্তু এই আপনার বেরোজগারি যেটাকে বলা হয়, কর্মহীনতা বা কর্মসংস্থানের অভাব। এখন এই কর্মসংস্থানের অভাব, আপনার ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি যেটাকে বলি, জীবনযাত্রার উপর চাপ, এগুলো কীভাবে প্রতিফলিত হয় সেটা নিয়েও কিন্তু অনেকে অনেকভাবে বিশ্লেষণ করছেন। এবং অনেকে বলছেন যে শেষ পর্যন্ত হয়তো খুব অ্যাক্সিস ইন্ডিয়া বলে একটা আপনি সার্ভে অর্গানাইজেশন আছে, তারা অনেক দিন ধরে কাজ করে, তারা একটা টেন্টেটিভ একটা ফর্মালি বলেনি, কিন্তু তারা একটা সার্ভে করেছেন। তাতে তারা বলছেন যে 252-55 এই জায়গায় এসে হয়তো এনডিএ বা বিজেপি ঠেকবে, আর কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া যেটা, তারা হয়তো 245-47 এই জায়গায় এসে ঠেকবে। এটা তাদের মানে সমীক্ষা। এখন সেটা বলা মুশকিল, তবে এটা ঠিক যে যেটা প্রথম দিকে মনে করা হয়েছিল যে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে একেবারে শিওর শট 400-র কাছাকাছি চলে যাবে, 6 পর্যায়ে মানে প্রায় 4টা স্তরে হয়েছে ইতিমধ্যে, 4 ধাপ নির্বাচনের পরে কিন্তু অনেকে বলছেন যে মোদি ঢেউ লক্ষ্য করা যাচ্ছে না। দ্বিতীয় হচ্ছে যে ভোটাররা যদি এতই এই বক্তব্য গ্রহণ করেন, যে আমরা ভালো আছি, তাহলে তো ভোটাররা ব্যাপকভাবে ভোট কেন্দ্রে আসা উচিত। এখনো পর্যন্ত এই 3-4 স্তরের বা 5 স্তরের বোধহয় ভোট হয়েছে, 4 স্তর হয়েছে। এবং এতে যেটা দেখা যাচ্ছে যে অন অ্যান অ্যাভারেজ কিন্তু প্রায় 4-5% ভোট কম পড়ে আছে এখনো। তার অর্থটা কি? যে ভোটাররা কম ভোট কেন্দ্রে যাচ্ছেন। তার অর্থ কি? এটা ইন্ডিকেশন হিসাবে বা একটা আমি বলবো যে তারা এর মধ্যে দিয়ে একটা পর্যালোচনা বা একটা ব্যাখ্যা করতে চাচ্ছেন যে জনগণ খুব বেশি আগ্রহী নয়, এবং সেটা যদি না হয় তাহলে তার প্রতিক্রিয়াটা তারা বলছেন যখনই ভোট কম পড়ে তখনই কিন্তু যারা ক্ষমতায় থাকেন তাদের জন্য এটা বেকায়দার কারণ হতে পারে। তো এই ধরনের নানান রকমের আলাপ আলোচনার মধ্যে আছে। তবে আমার কাছে মনে হচ্ছে যে প্রাথমিকভাবে যে ইতিবাচকতার বিষয়ে বিজেপি বা এনডিএ আত্মবিশ্বাসী ছিল, সেই জায়গাটা বোধহয় খানিকটা তারা একটু চিন্তার মধ্যে পড়েছেন। এবং বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেবের সাম্প্রতিক কিছু মন্তব্য থেকে অনেকেই আন্দাজ করছেন যে নিশ্চয়ই তিনি কিছু বুঝতে পারছেন, যে কারণে তিনি আবারও সাম্প্রদায়িক কিছু কথাবার্তা বলছেন, যাতে করে ভারতের জনগোষ্ঠী, যেটা সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী, তাদেরকে বেশি করে নিয়ে আসা। মিস্টার হুমায়ুন, শুনবো আপনার কাছ থেকে। মিস্টার হুমায়ুন, আমরা শুনছিলাম এবং মোদি ঢেউর কথা বলছিলাম, এবং সেটি মিস্টার হুমায়ুন খুব চমৎকারভাবে বললেন যে আসলে মিডিয়া এবং সেখানকার যে নানা রকমভাবে গণমাধ্যম বলি, নির্বাচন কমিশন বলি, সব কিছুর নিয়ন্ত্রিত অবস্থার মধ্যে হচ্ছে, এবং 7 ধাপের নির্বাচনের বেনিফিটটা কারা পেয়ে যেতে পারে সেটাও কিন্তু তিনি এখানে বিশ্লেষণ করবার চেষ্টা করলেন। এবং একই সাথে মোদির যে বর্তমান গত কয়েকদিনের যে তার বক্তব্য মন্তব্য, তাতে কিন্তু এক ধরনের তিনি সেখানকার যে বৃহৎ জনগোষ্ঠী তাদেরকে নিয়ে একটা বক্তব্য দিয়ে তাদের পক্ষে স্লোগান তুলে তিনি জিতবার একটা চেষ্টা করে চালিয়ে যাচ্ছেন। কিন্তু যেটি দাঁড়াচ্ছে সেটি কিন্তু সেখানকার সোশ্যাল মিডিয়া যদি আমরা দেখতে পাই, কিন্তু সেখানে নানা রকমভাবে, বিশেষ করে আমরা আমাদের যদি কলকাতার নানা রকমভাবে বিভিন্ন বক্তব্য সোশ্যাল মিডিয়া দেখি, তাতে মনে হয় যে মোদির ঢেউ মোটেই নেই। আপনার বিশ্লেষণ কি? দেখুন, এই নির্বাচন আমি আরেকটু প্রেক্ষাপট কি বলি, আমরা ভারতের প্রতিবেশী হিসেবে বাংলাদেশে বসে যদি দেখি, ভারত পৃথিবীর বৃহত্তর গণতন্ত্রের দেশ, লার্জেস্ট ডেমোক্রেসি। প্রতি নির্বাচনে কিংবা সবসময় বলে, যেহেতু ইন সাইজ অফ পপুলেশন 150 কোটি মানুষ, 100 কোটি ভোটার প্রায়, সুতরাং এদের ডেমোক্রেটিক চর্চা প্র্যাকটিসটা ওইভাবেই হবে বলে ধারণা করা হয়, এবং বংশ পরম্পরায় বহু আগে থেকে এইভাবে চলে আসছে। সম্প্রতি গত 1 দশকে এই মোদির জমানায় কিংবা বিজেপির সময়গুলোতে
যেটা এসছে যে এই গণতন্ত্র কিংবা এই যে পলিসি, বৈশ্বিক যে পলিসি, গ্লোবালি যে আউটলুক, ফোকাস ভারতকে নিয়ে, সেটা পরিবর্তন হয়েছে এটা এই গত 10-12 বছরে। আর নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে, এটা এত বড় একটি দেশ, বহু মত, ধর্ম, ভাষা, কৃষ্টি, সংস্কৃতি, আচার আচরণের একটা সংমিশ্রণ। গত 2-3টা নির্বাচন কিংবা গত 15-20 বছরে আমি দেখেছি যে ভারতের একক দলগুলো কেন্দ্র থেকে যে একক দলগুলো পরিচালিত হয়, তারা যে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করে, রাজনীতি করে, এর চেয়ে আঞ্চলিকতাটা একটা নতুন করে এসছে। এক এক অঞ্চলে এক এক দল প্রভাব সৃষ্টি করেছে কিংবা বেশি করে সিট পেয়েছে, যার ফলে এই জোট কিংবা কোয়ালিশন এটার প্রয়োজন হয়ে পড়েছে। আর সম্প্রতি যে 400 সিট পাবে যে বলে নরেন্দ্র মোদী লোকসভায়, পার্লামেন্টে যে ভাষণ দিলেন, ঘোষণা দিলেন, এটার যে ঢেউ ছিল সেটা প্রভাব আস্তে আস্তে একের পর এক পর্ব যখন হচ্ছে তখন হচ্ছে। ভারতে যেটা হচ্ছে যে গণমাধ্যম কিংবা সামাজিক মাধ্যম খুব প্রভাব সৃষ্টি করে এবং ইনফ্লুয়েন্স করে। আর নতুন ভোটার ব্যাপক সংখ্যক, মোদি ঢেউর কথা বলছিলেন যে 400 সিটের কথা বলছিলেন যখন বলেছিল, যখন বলেছিল, সেটা যখন একটা ঢেউ উঠেছে, ভেবেছিল যে এবার তৃতীয় দফায় হয়তো এমন একটা ঢেউ উঠবে এবং এটা অতিক্রান্ত হয়ে যাবে, 350-400 কাছাকাছি যাবে। যেখানে দুজন চরিত্র, মোদির বক্তব্যগুলো যদি আপনি দেখেন, পশ্চিমবঙ্গে একরকম কিংবা অন্য অঞ্চলগুলোতে একরকম, আর অমিত শাহের বক্তব্যগুলো দেখেন, এটা দেখলে মনে হয় যেন শুরুর দিকে যে আত্মবিশ্বাসের একটা ব্যাপার ছিল কার, বিজেপির কিংবা মোদি, অমিত শাহ এই নেতৃত্বের, এবং পরবর্তীতে যখন একের পর এক পর্ব হচ্ছে, একের পর এক ফেজে নির্বাচন শেষ হচ্ছে, তখন কিছু চিত্র, কিছু ঘটনা কিংবা এই যে ভোটার হার, যে কাস্টিং রেট যেটা উনি বললেন, তো এতে কয়েকটা মিডিয়া আমি দেখেছি, ইভেন এনডিটিভির আলোচনাও শুনেছি যে নতুন ভোটার যারা নতুন করে ভোটার হয়েছে, তাদের মধ্যে খুব বেশি আগ্রহ কিংবা খুব বেশি একটা যে ওয়েভ ওঠা সেটা নাই, যার ফলে সার্বিক ভোট পড়ার হারে একটা প্রভাব ফেলছে। আর পার্লামেন্টের আসন 272 সিম্পল মেজরিটি হলে 273 সিট পেলেই সরকার গঠন হয়ে যাবে, কোনো দল অথবা কোনো অ্যালায়েন্স। কিন্তু এখন 303 চলছে বর্তমান সময়ে, 5 বছর আগে নির্বাচনে যেটা হয়েছে। 400কে টার্গেট করে যদি 300-350 এমন রাখা যায় কিংবা ওই ঢেউয়ের কাছাকাছি যদি একটা ওয়েভ রাখা যায়, তাহলে একটা কমফোর্টেবল পজিশনে মোদির জন্য, মানে বিজেপির জন্য। পক্ষান্তরে ইন্ডিয়া জোটে যে সমস্যা আছে, যে সুবিধা আছে, যে সম্ভাবনা আছে, সব আপনি হিসাব নিকাশ করে যদি বলেন, তাদের যে এই জোটের, ইন্ডিয়া জোটের যে তৎপরতা কার্যক্রম, সেই মুম্বাই থেকে শুরু হয়েছে 2 বছর আগে যে যাত্রা শুরু করেছে, এবং তারা সবাইকে যেভাবে পর্যায়ক্রমে কাজ করে 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 বৈঠকের পর বৈঠক রাজনৈতিক তৎপরতাগুলো করেছে, এটাও যে খুব ভালো প্রভাব ফেলেছে সেটা বলা যাবে না। কারণ হ্যাঁ, নেতৃত্ব এবং ব্যক্তিত্ব, মোদির নেতৃত্বাধীন বিজেপি কিংবা এনডিএ, আর বিপরীতে কে আছে নেতৃত্বে, সেটা আপনাকে দেখতে হবে। সেটা কি সমান সমান প্যারালাল? সেটা না। কিন্তু এটা যদি এমন কোনো ব্যক্তিত্ব যদি এই পর্যায়ে এই পাশে থাকতো ইন্ডিয়া জোটে, তাহলে হয়তো একটা কিছু আরো ক্লোজ ফাইট কিংবা আরো কিছু হতে পারত। জনমত জরিপ কিংবা ভোটের যে বিভিন্ন সার্ভেগুলো এসছে, খুব অল্প, তুলনামূলকভাবে এবার অল্প এসছে। অন্যান্য ভোটের সময় প্রচুর সার্ভে হচ্ছে আঞ্চলিক ভোট। খানিকটা বলছিলেন যে ভারতে আসলে বিভিন্ন আঞ্চলিক যে প্রভাবটা, সে প্রভাবটা থাকে, এবং সেখানে যেটা ইন্ডিয়া জোট যেটা বলছিলেন, তারা কিন্তু এদের সকলকে মিলিয়ে একটা সমন্বয় তৈরি করেছেন, প্ল্যাটফর্ম তৈরি করেছেন। এবং ওই জায়গায় কিন্তু আমরা একটা বলি যে নেতৃত্বের জায়গাটা মোদির বিপরীতে কি আছে, সেটি একটি হয়তো বা ইন্ডিয়া জোট পার্সোনালিটি, ব্যক্তিত্ব। কিন্তু সেই বিবেচনা থেকে যদি আমরা এই বিবেচনা আনি যে আজকে মমতা, কেজরিওয়াল বা অন্যান্য যারা কংগ্রেস, তারা সবাই মিলে যেভাবে একজোট হয়ে কাজ করছে, সেই জোটের নেতৃত্বের প্রশ্ন যদি বাদ রাখি, কিন্তু ভোটের ক্ষেত্রে তাদের বর্তমান প্রেক্ষাপট 4 ধাপ না, এখানে একটা ব্যক্তিত্ব কিংবা আইকন কাজ করে। আপনি যে কোনো রাজনৈতিক নির্বাচনী রাজনীতিতে, জোটের নির্বাচনী যুদ্ধে বিজেপির মোদির বিপরীতে যদি এমন কোনো ব্যক্তিত্ব থাকতো কিংবা এমন কোনো একটা সমান কাছাকাছি কোনো একজন আইকনিক ফিগার থাকতো, তাহলে হয়তো সেটা আরো অন্যরকম চিত্র হতো। আমি এটাই বলছি, গত 2-3টা নির্বাচনে যে ব্যর্থতা, বিরোধী পক্ষে যে ব্যর্থতা কিংবা যেটা না পারার যে কারণগুলো, অনেকগুলো কারণের প্রধান কারণগুলো হচ্ছে যে এরকম পার্সোনালিটি। আর কনসলিডেটেড যে অবস্থান, সুসংগঠিত যে অবস্থান, সেটার ঘাটতি রয়েছে
এটা জোটগতভাবে কিংবা সার্বিকভাবে হয়েছে। এখন সবাই বলেছে, কয়েকজন নেতা বলেছে যে আমরা আমাদের অবস্থান, আমাদের ফিউচার কিংবা নেতৃত্ব, প্রধানমন্ত্রিত্ব কে হবে সেটাকে বাদ দিয়ে আমরা আগে মোদি খেদাও কিংবা মোদির বিরুদ্ধে এমন একটা অবস্থান নেব। কিন্তু মানুষ, বেশিরভাগ মানুষের কাছে যেটা কাজ করে যে একজন পার্সোনালিটি এখানে প্রয়োজন। না, সেখানে তো কেজরিওয়ালের মতো একটা লোকও কিন্তু আম আদমি পার্টি করে অল্প কয়েকদিনের মধ্যে নেতৃত্বে চলে আসতে পেরেছিলেন, সেটি আমাদের ইতিহাস মনে আছে। এখন যারা এই বিজেপি জোটের বিপক্ষে কাজ করছেন, অর্থাৎ ভারত জোট যেটা, তারা যদি মনে করে ইন্ডিয়া জোট যেটা, তারা যদি মনে করে যে আমরা আমাদের নেতৃত্বের প্রশ্নে পরে আসবো, আপনি যেটা বললেন যে মোদি হটাও যে কার্যক্রম, সেটা কতখানি তারা টেনে নিতে পারবেন? সেটা এই পর্যায়ে, ভোটের এই পর্যায়ে পর্যন্ত এমন কোনো সিমটম, এমন কোনো ইঙ্গিত কিংবা আভাস পাওয়া যাচ্ছে না যে এটা তারা অ্যাবসলিউটভাবে কিছু করতে পারবে। এটা এখনো সেই দ্বিধা, সন্দেহ ওই জায়গায় রয়ে গেছে। ইন্ডিয়া জোট সেরকম ভাবে কোনো প্রভাব বিস্তার করার কোনো লক্ষণ আপনি দেখেন? ক্ষমতা আরোহণের জন্য যে পরিবেশ পরিস্থিতি, যে একটা জোয়ার ওঠা কিংবা একটা জুজু, একটা আওয়াজ ওঠার যে ব্যাপার, সেটা এখনো সেখানকার নির্বাচন কমিশন একটা মন্তব্য করলেন, এবং নির্বাচন কমিশন প্রসঙ্গে খুবই বলা দরকার। সেই উনি ভারতে কাজ করেছেন, আমাদের সাথে আমাদের বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন, উনি জেনেছেন। ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন মিস্টার টিএন সেশন, এক সময়ের ক্যাবিনেট সেক্রেটারি, পরবর্তীতে উনি 90-এর দশকে সম্ভবত, তাই না, 90-এর দশকে একটা দীর্ঘমেয়াদে উনি ওখানে প্রধান সিইসি ছিলেন, প্রধান নির্বাচন কমিশন। ওই সময়ে কিছু রিফর্ম করেছেন, কিছু আইনগত বিধিগত রিফর্ম করেছেন, যেটা ভারতের নির্বাচনী ব্যবস্থাটাকে একটা প্রাতিষ্ঠানিক, একটা গ্রহণযোগ্য মাত্রায় নিয়ে গেছিল। ওইটারই ধারাবাহিকতা চলছে, কিন্তু সেই উত্তরাধিকার, সেই পরবর্তীতে সেটাকে উনি বলেছেন বিবর্তন। আমি বলবো যে হয়তো নেতিবাচকভাবে পরিবর্তন হয়েছে কিছুটা, এটা বলতেই হবে। এটা পশ্চিমবঙ্গের নির্বাচনগুলোতে দেখেন কিংবা লোকসভা নির্বাচনে দেখেন, নির্বাচন কমিশনের কিছু সিদ্ধান্ত, কিছু অনাস্থা দেওয়ার ব্যাপার ঘটেছে, কিছু আস্থাহীনতা কখনো কখনো তৈরি হয়েছে, যার ফলে ওইরকম পার্সোনালিটি নির্বাচন কমিশনে, সেই টিএন সেশন, যেখানে একসময় আমরা বাংলাদেশেও বলতাম যে টিএন সেশনের মতো একজন উদাহরণ ছিল দরকার, হ্যাঁ, আমাদের নির্বাচনী ব্যবস্থাকে আরো সুন্দরভাবে পরিচালনা করার জন্য। ভারতের যে প্রাতিষ্ঠানিক যে সক্ষমতার কথা নির্বাচন কমিশন বলি বা অন্যান্য যে প্রাতিষ্ঠানিক সক্ষমতা, সেই সক্ষমতার ক্ষয়িষ্ণুতার কোনো লক্ষণ দেখা যাচ্ছে কিনা, বা একইভাবে যেটি বলা হচ্ছে যে সর্বত্র মোদি মোদি যে স্লোগান, এবং সেই স্লোগানের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেখানে যাওয়া হোক না কেন সেখানে সর্বত্র মোদির ছবি, রেশন কার্ডের ছবি বা বিভিন্ন জায়গায় ছবি, বা নির্বাচন কমিশনের যে বর্তমান যে প্রেক্ষাপট, সেটির অবস্থাটাকে আপনি কীভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ভারতে ধরেন, ভারতের যে গণতান্ত্রিক ব্যবস্থা, বা ভারতকে নিয়ে সারা বিশ্বে সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ বলে যেই সুনামটা তৈরি হয়েছে বা ভাবমূর্তিটা তৈরি হয়েছে, তার প্রধান শক্তি কিন্তু হচ্ছে ভারতের প্রতিষ্ঠানগুলো। সেটা আপনি পার্লামেন্ট বলেন, মিডিয়া বলেন, সিভিল সোসাইটি বলেন, বিচার ব্যবস্থা বলেন, যেগুলো একটা গণতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠান থাকা দরকার, যার মধ্য দিয়ে জনগণের কাছে সরকারকে দায়বদ্ধ করা যায়। এই প্রক্রিয়াটা খুব শক্তিশালী ছিল। কিন্তু এখন অনেকেই বলেন, এবং এর মধ্যে হয়তো খানিকটা যুক্তি আছেও, সেটা হচ্ছে ধরেন পার্লামেন্ট, আমরা জানি যে পার্লামেন্ট ইদানিংকালে পার্লামেন্ট নিয়ে নানান ধরনের নাটকীয়তা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 10 বছর ধরে ভারতের প্রধানমন্ত্রী, তিনি একটা প্রেস কনফারেন্স আজ পর্যন্ত করেন, এবং সাম্প্রতিককালে তার একটা ইন্টারভিউ হয়েছে, সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি তো কখনোই কোনো প্রেসকে মিট করলেন না গত 10 বছর। উনি যে জবাবটা দিয়েছে যে আমি তো পার্লামেন্টের কাছে দায়বদ্ধ, আমি জবাব পার্লামেন্টে দিই, কিন্তু পার্লামেন্টেও কিন্তু তিনি জবাব দেন না, তার দফতর, তার হয়ে তার একজন স্টেট মিনিস্টার জবাবটা দেন। তো কাজে তার অর্থ হচ্ছে যে প্রধানমন্ত্রী একটা গণতান্ত্রিক দেশে, নির্বাচিত দেশে প্রধানমন্ত্রী হচ্ছেন সরকারের, এবং সরকারটা কিন্তু, সরকার বলতে গণতান্ত্রিক ব্যবস্থায়, ওয়েস্টমিনিস্টার ব্যবস্থায় প্রধানমন্ত্রী সহ তার মন্ত্রিসভা কিন্তু জনগণের, পার্লামেন্টের কাছে দায়বদ্ধ, এবং পার্লামেন্টের মাধ্যমে জনগণের কাছে দায়বদ্ধ। তো এখন ভারতের প্রধানমন্ত্রী এখন যে পদ্ধতিটা ব্যবহার করেন, বা যেভাবে তিনি মিডিয়াকে ডিল করেন, সেই জায়গায় অনেক প্রশ্নের অবতারণা হচ্ছে আজকাল।
এছাড়াও তিনি বলছেন যে এখন মিডিয়া আর নিরপেক্ষ নয়, সেজন্য আমি মিডিয়ার সাথে কথা বলি না। এবং মিডিয়া তিনি বলছেন আমি নতুন সংস্কৃতি তৈরি করেছি, অর্থাৎ এখন সোশ্যাল মিডিয়া আছে, সেই সোশ্যাল মিডিয়াতে মানুষ জানতে পারে, কাজেই মানুষ জানছে খবর। কিন্তু এটা নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন, এবং বিশেষ করে ভারতীয় পত্রপত্রিকা, টেলিভিশন যদি বলেন, সোশ্যাল মিডিয়া নিয়েও নানান রকমের প্রশ্ন আছে। তো কাজেই গণতন্ত্রের সবচাইতে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কিন্তু জনগণের কাছে শাসক যারা থাকেন তাদের দায়বদ্ধতা এবং স্বচ্ছতা, এই দুটো জিনিস খুব জরুরি দরকার। তো সেই প্রতিষ্ঠানটা কিন্তু আগের মতো আর শক্তিশালী নাই। দ্বিতীয় আরেকটা বলবো, আমি এখানে একটু আগের দৃষ্টান্ত যদি নিয়ে আসি, ভারতের আগের প্রধানমন্ত্রী খুব আমাদের মুক্তিযুদ্ধের সময়কার ভারতের নেত্রী, তখনকার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, তিনিও কিন্তু এক সময় সব কিছুর উপরে নিজেকে প্রতিষ্ঠিত করবার একটা প্রয়াস পেয়েছিলেন, এবং তিনি একসময় তো তাকে দুর্গাও বলা হয়েছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সফলতার পরে তিনি দুর্গা হিসেবে মানে নিজেকে উপস্থাপন করতে পেরেছে। ভারতের তৎকালীন পরবর্তী প্রধানমন্ত্রী, তৎকালীন বিরোধী দলের নেত্রী বাজপেয়ী কিন্তু তাকে বলেছিলেন যে আপনি তো মা দুর্গা বান গয়ে, আপনি দুর্গা হয়ে গেছেন। ফলে তখনও কিন্তু এই প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ব্যক্তির প্রতিষ্ঠানের উপরে উঠে যাওয়ার কারণেই কিন্তু প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছিল, এবং তারই ফল হিসাবে কিন্তু 75 সালে ইমার্জেন্সি এসেছিল। পরবর্তীতে কংগ্রেস হেরে যায়, এবং সেই হেরে যাওয়া থেকে কিন্তু আজও পর্যন্ত কংগ্রেস আর উঠে দাঁড়াতে পারেনি। বিভিন্নভাবে তারা ক্ষমতায় হতে এসছে, কিন্তু সেই কংগ্রেসের শক্তি আর এটা পুনরুদ্ধার করা যায়নি। এখনও কিন্তু ভারতে যেটা মনে হয়, ভারতের অনেক বিশ্লেষকরাও বলেন যে ভারতের প্রধানমন্ত্রী মোদী কিন্তু সব প্রতিষ্ঠানের উপরে তিনি উঠে গেছেন এখন। ফলে যেখানে ব্যক্তি প্রধান হয়ে যায় প্রতিষ্ঠানের চাইতেও, সেখানে কিন্তু আপনি গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হওয়ার একটা আশঙ্কা থেকে যায়। তো এবং এছাড়াও যেটা হয়েছে, তৃতীয় যে বিষয়টা বলবো, যেটা রাজধর্ম বলে বলতেন ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, রাজধর্ম হচ্ছে কিন্তু আপনি যখন ক্ষমতায় থাকবেন সকলেই আপনার জন্য সমান। এখানে যদি বিভাজনের মানে ক্ষমতায় থেকে বিভাজনকে যদি প্রমোট করা হয়, তাহলে কিন্তু এটা খুব বিপজ্জনক। কোন বিভাজনের কথা বলছেন? ধর্মীয় বিভাজন? আমি সেটাই বলছি। এখন বিজেপির রাজনীতির একটা অন্যতম প্রধান উপাদানই হচ্ছে বিভাজন তৈরি করা, সংখ্যালঘিষ্ঠ সংখ্যাগরিষ্ঠ জনগণের মধ্যে এই বিভাজন। এবং এই বিভাজন বা সাম্প্রদায়িকতা যেটা অনেকে বলেন, এটা যখন সরকারি পর্যায় থেকে বা প্রধানমন্ত্রী পর্যায় থেকে এই সম্পর্কে বলা হয়, তখন কিন্তু এটা বিপজ্জনক, একটা সমাজকে বিভাজিত করে দিচ্ছে। এবং বিভাজনের ফল কিন্তু সহিংসতা, আলটিমেটলি গিয়ে সেটা সহিংসতা রূপান্তরিত হয়, এবং সেটার ঘটনা প্রবাহ আমরা আগেও দেখেছি, সাম্প্রতিক এখনো মাঝে মাঝে ঘটে, দেখা যায়। তো কাজেই আপনি যে বলেন যে গণতান্ত্রিক ব্যবস্থায় প্রতিষ্ঠানগুলো কিন্তু হচ্ছে এই ধরনের প্রতিকূলতাকে মানে ঠেকানোর জন্যই, এবং এই ধরনের প্রতিকূলতাগুলো বা প্রতিবন্ধকতা বা এই প্রতিকূল অবস্থাটাকে সামাল দেওয়ার জন্য কিন্তু প্রতিষ্ঠানগুলো, মানে প্রতিষ্ঠান থেকে ব্যক্তি বড় হয়ে গেলে সেটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে যায়। গণতান্ত্রিক দেশে সেটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে যায়, সেটা মানুষ শুনছিলেন। এবং সেখানে এই যে ধর্মীয় একটা বিষয় কিন্তু ছোট্ট করে একটা আলোচনায় আসলো, এবং বলা হচ্ছে যে মোদি সাহেব সেটি ব্যবহার করবার জন্য চেষ্টা করেন। এবং আমরা ইতিপূর্বে গুজরাটের একটা বিষয়, সেটা আমাদের জানা আছে। আমরা যদি বাবরি মসজিদের কথা ধরি বা রাম মন্দিরের কথা ধরি, সেটি কিন্তু একটা আলোচনা রয়েছে। এই যে ধর্মীয় বিভক্তির কথা যেটি আলোচনা আসলো, মিস্টার হুমায়ুন কবির বললেন, সেই জায়গাটায় আসলে ভারতের রাজনীতিতে বিশেষ করে ক্ষমতাসীনরা তারা এটাকে কিভাবে ব্যবহার করছেন? এটা কি তাদের অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে? প্রতিষ্ঠানের কথা একটু আগে বলা হলো খুবই যথার্থভাবে। প্রতিষ্ঠানগুলো কিভাবে কাজ করে, তার চার্টার, তার উপর অর্পিত দায়িত্ব কিংবা আইন সংবিধান অনুযায়ী কাজ করে। আপনি রাম মন্দিরের কথা বললেন, কিংবা ওই ইস্যুটা বহু বিতর্কিত, বহু পুরনো ইস্যু। এটা কীভাবে হয়েছে? সুপ্রিম কোর্টের মাধ্যমে। এটা বড় প্রতিষ্ঠান, সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে এটা করা হয়েছে। এটাও প্রশ্নাতীত নয় এই সিদ্ধান্তটা, এই রায়ের মাধ্যমে যেটা বাস্তবায়ন করা হলো, দীর্ঘদিনের একটা ইস্যু একতরফাভাবে ইউনিল্যাটারালি যেটা করা হলো। সুতরাং প্রতিষ্ঠান এখানে খুব ম্যাটার করে। এটা কি জাতীয় ভিত্তিক হোক আর অথবা কোনো রাজ্য ভিত্তিক হোক বা কোনো আঞ্চলিক ব্যাপারে হোক। আপনি নিশ্চয়ই 1-1.5 বছর আগে অথবা বছর 2 আগে নির্বাচন কমিশন, পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনের বিষয়গুলো আপনার মনে আছে, যখন ওখানকার স্থানীয় বিধানসভা নির্বাচন হচ্ছিল, তখন
কত চড়াই উতরাই, কত কিছু ঘটলো, এবং এক পর্যায়ে তৃণমূল কংগ্রেস যারা ওখানে সবচেয়ে বড় প্রভাবশালী এবং প্রধান দল মমতা ব্যানার্জির, তাদের কর্মী নেতা কিংবা নির্বাচন কমিশনকে যেভাবে প্রভাবিত করে কিংবা নির্বাচন কমিশন অভিযুক্ত হয়েছে পক্ষপাতমূলক আচরণের জন্য, সেটাও আপনি জানেন। তা এখন প্রতিষ্ঠানগুলো যখন এমন আমরা যে ধর্মীয় বিভাজনের কথা বলছি, সেটাও তো ধর্মীয় একটা উপাদান ছিল। ধর্মীয় কিংবা এই যে একটা চরিত্র, একটা বড় রাষ্ট্র, পৃথিবীর একটা বড় রাষ্ট্র এবং এই অঞ্চলে নেতৃস্থানীয় রাষ্ট্রের যখন চরিত্রগত যখন পরিবর্তন ঘটে, কিভাবে? ক্ষমতার কারণে, যারা আছে তাদের নীতির কারণে। এবং চরিত্রগত পার্থক্যটা কি? ধর্মনিরপেক্ষ একটি রাষ্ট্র সেটা বিভিন্ন সময়ে বিভিন্ন একটা অসহিষ্ণু সমাজ ব্যবস্থা তৈরি হয়েছে, এটা যখন অভিযুক্ত হয়, মানবাধিকার যখন প্রশ্নের নিয়ে কোথায় সেটা ভারতের কথা বলছি, ভারতের অভ্যন্তরে এবং বহির্বিশ্বের কাছ থেকে, এটা কোনো অন্য কারণ না, পুরো বহির্বিশ্বের কাছ থেকে যারা এই প্রশ্নগুলো যখন উত্থাপন করেছে, তখন অবশ্যই চিন্তার বিষয়। তখন ক্রম পরিবর্তনগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং সংখ্যাগরিষ্ঠ, অবশ্যই এটা আপনি ওখানে সংখ্যালঘিষ্ঠ এবং সংখ্যালঘিষ্ঠ এবং গরিষ্ঠদের আপনি মতভেদ এবং পার্থক্যগুলো এবং কর্মকাণ্ডগুলো দেখেছেন। পুরো দেশটি জুড়ে যখন দেখেছি যে মাইনরিটি কিংবা যারা ধর্মীয় কিংবা আরও অন্যান্য সম্প্রদায় বা গোষ্ঠীর প্রতিনিধিরা, নাগরিকরা যখন বিভিন্নভাবে বিভিন্ন পরিবেশ পরিস্থিতির, নেতিবাচক পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হয়েছে, ব্যাপক যখন অঘটন ঘটেছে, অনেক নির্যাতন নিপীড়নের অভিযোগ উঠেছে, সেগুলো খুব চিন্তার বিষয়। সেখানে কারা নির্যাতিত হয়েছে? মাইনরিটি সম্প্রদায় কিংবা ধর্মীয় মাইনরিটি কিংবা যারা নৃতাত্ত্বিকভাবে কিংবা দলিত সম্প্রদায় কিংবা যারা অবহেলিত কিংবা নিম্ন বর্ণের যারা, তাদের উপর এটা হয়েছে। সুতরাং এই বিষয়গুলো যখন ধারাবাহিক করতে করতে একটা এই বিষয়গুলো প্রাতিষ্ঠানিকতা পেয়েছে। একটা এখন কি ধর্মীয় বিভাজন কি সেখানে রাজনীতিতে বড় ব্যবহার হচ্ছে কিনা? না, রাজনীতির একটা উপাদান যখন ধর্ম হয়ে দাঁড়ায় কিংবা ব্যবহার করা হয়, তখন রাজনীতিতে এটাতে খুব ব্যাপক প্রভাব সৃষ্টি করে। সেটা কি ব্যবহৃত হচ্ছে ভারতে এখন? এক সময় হয়েছে কিংবা হয়ে আসছে ধারাবাহিকভাবে গত কয়েক বছর ধরে। সুতরাং এটা যখন একটা পর্যায়ে গিয়ে ঘুরে দাঁড়াবে এবং ঘুরে দাঁড়ানোর ফলে একটা ভারসাম্যমূলক অবস্থান হবে, কিন্তু সেটা কতটুকু কার্যকর হবে এই পর্যায়ে নাকি আরও অনেক সময় প্রয়োজন, সেটা বোধহয় আমাদের সামনের দিনগুলোতে বলে। আরেকটা প্রশ্ন করে আমি মিস্টার হুমায়ুন কবির সাহেবের কাছে আসবো, সেটি হচ্ছে যে এই যে আমরা যেটা দেখি যে বাংলাদেশি হিসাবে চিহ্নিত বা মুসলিম হিসাবে চিহ্নিত তাদেরকে যে ভারত থেকে দেশান্তরিত করবার যে একটা বিষয়টি বেশ বড় করে আওয়াজ তোলা হয়, সেটি কি ভোটের রাজনীতির খেলা নাকি না অন্য কোনো কিছু? নাগরিকত্ব আইনের কথা বলছিলাম। জি, সেটা কিভাবে দেখছেন? নাগরিকত্ব আইনটা আমাদের এই অঞ্চলের জন্য ব্যাপকভাবে প্রভাব সৃষ্টি করছে। এটা একটা বড় ইস্যু, কিংবা এই বাংলাদেশ সম্পৃক্ত বাংলাদেশের সাথে যে রাজ্যগুলো আছে, এই ইস্যুতে এটা তো একটা বড় একটা ইস্যু, বহুবার হয়ে আসছে। ইস্যুটা বড় বুঝতে পারছি, মানে আসলে ওইটাকে কি ব্যবহার করা হচ্ছে কিনা? না, সেটা তো অবশ্যই ব্যবহৃত হচ্ছে। এবং কে ব্যবহার করছে? এটা মোদী সরকারের পলিসি, তো তারা তো নাগরিকত্ব আইন প্রণয়ন করেছে এবং এখানে এই অঞ্চলের এই যারা নাগরিকত্ব একটা সময়সীমায় যে নীতিমালা তৈরি করেছে, আইন তৈরি করেছে, সেটা তো একটা বড় প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এবং আপনি কি মনে করেন এটা কি সঠিক? মানে আপনার বিশ্লেষণ কি? আপনি তো কূটনৈতিক সাংবাদিকতা করছেন। না, এটা অবশ্যই তো, এটা প্রশ্নের উদ্যোগ, এটা সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে, আমাদের মধ্যে প্রশ্ন উঠেছে, বাংলাদেশের একটা বড় একটা ইস্যু এটা। বাংলাদেশের যারা নাগরিক কিংবা আমাদের মধ্যে অবশ্যই একটা চিন্তার বিষয়। এটা আলোচনা সাপেক্ষে করা উচিত ছিল, কিংবা প্রতিবেশীর সাথে কথা বলা দরকার ছিল। একতরফাভাবে যে আইনটা করেছে, এটা অবশ্যই দেখার বিষয়। জি, আমরা এই কথাটা নিয়ে শুনছিলাম, এবং যেটা মিস্টার হুমায়ুন কবির, আমরা যদি একটু আসি, সেখানে বলা হচ্ছে এটি বিশেষ ধর্মীয় যারা, তাদেরকে কিন্তু বলা হচ্ছে যে তারা ওখানে থাকতে পারবে না। দেখা যাচ্ছে যে তার বাবার জন্ম, তার নিজের জন্ম সেখানে, তারপরেও কিন্তু সেই পুরানো কোন ইতিহাস ধরে সেখান থেকে তাদেরকে বের করে দেওয়ার একটা নাগরিকত্ব আইনের কথা যেটা বলা হয়েছিল। তো ওই আলোচনাটা যদি আমরা আসি, এটি আসলে কতখানি যৌক্তিকতা রাখে? এটিকে আসলে বর্তমান এই সভ্যতায় এই সময় কি এই ধরনের আইনটাকে কি বাস্তবমুখী মনে করেন কিনা আপনি? না, আমি মনে করছি না। তার কারণ হলো যে এটা যদি একটু তাত্ত্বিকভাবে আলোচনা করি, তাহলে এই ধরনের প্রবণতাটাকে
মেজরিটারিয়ানিজম বলা হয়, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ জনগণ যখন নিজেদেরকে অতিমাত্রায় অন্যদের উপর চাপাবার চেষ্টা করে, তখন এটা কিন্তু যে কোনো রাষ্ট্রের জন্যই ভালো ভবিষ্যৎ নিয়ে আসে না। এবং সেখানে পৃথিবীর বহু জায়গায় দৃষ্টান্ত আছে, এবং ভারতের মতো একটা বহু জাতি ভিত্তিক দেশ যেটা, সেখানে ধরেন যদি আপনি এই ধরনের নীতিমালা প্রয়োগ করতে চান, তার বিভাজন এমনি আছে। আপনি 29টা রাজ্য আছে, ভাষা আছে তার দ্বিগুণেরও বেশি, আপনি ধর্মীয় বিভিন্ন রকমের গোষ্ঠী আছে। তো কাজে সেই জায়গায় যদি আপনি যে কোনো বিভাজনের সূত্রই যদি সেখানে চালু করেন, এটা কিন্তু আপনার সমাজকে বিভক্ত করবে। এবং এই যে যেটা বলছিলেন নাগরিকত্ব আইন না, এনআরসি, ন্যাশনাল রেজিস্টার ফর সিটিজেনশিপ, যেটা এই এনআরসিটা কিন্তু বিপজ্জনক। তার কারণ এনআরসি হওয়া মানে হচ্ছে আপনি ওখানে নতুন করে আপনাকে আপনার নাগরিকত্বের পরীক্ষা দিতে হবে বা তারা আপনাকে গ্রহণ করতে হবে। এনআরসিটা তো বেসিক্যালি তাই। এবং এখন ধরেন আসামে এটা ইতিমধ্যে ইমপ্লিমেন্টেড হয়েছে। 2 মিলিয়ন, প্রায় 20 লক্ষ মানুষ এনআরসির আওতায় এখন কিন্তু তারা ভারতীয় নাগরিক নয়। আচ্ছা, আসামে বসবাস করছে কিন্তু তারা ভারতের নাগরিক নয়। এটা একটা বিপজ্জনক। এলোগুলা তাদের আইডেন্টিটি তাহলে কি, তারা কোন দেশের নাগরিক তাহলে? তো এটা কিন্তু একটা বিপজ্জনক। এবং এই ভারত যদি কখনো, আমি ধরে নেই হাইপোথেটিক্যালি, কখনো যদি বলে না তোমরা এই দেশের নাগরিক না, তোমরা চলে যাও এখান থেকে, কোথায় যাবে তারা? সেই জায়গাটাই মইনুল যেটা বললেন, আমারও ধারণা সেটা হচ্ছে যে এটা আরেকটা রেসিপি ফর প্রবলেম সামনে। এটা যে হবেই বলছি না, এটা একটা পটেনশিয়াল একটা বিরাট রকমের একটা জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা থাকছে। সেই চাপটা কি আমাদের উপর আসবে? আমরা আমাদের প্রতিবেশী দেশ যেহেতু আমাদের উপর আসতেও পারে, কারণ আমরা তো ভারতের নিকট প্রতিবেশী। কাজে আপনি ধরেন বিজেপি বলছে তারা যদি ওয়েস্ট বেঙ্গলে যদি কখনো সরকার গঠন করে, তারা ওয়েস্ট বেঙ্গলে এনআরসি চালু করবে। তার অর্থ দাঁড়াবে তারা ওয়েস্ট বেঙ্গলে এখান থেকে যাওয়া, সে 47-এর পরে যারা গেছে, তাদের যদি একটা পোর্শন অফ পপুলেশনকে বলে যে তোমরা ভারতের নাগরিক না, তাহলে বিপদ হয়ে গেল। তাহলে তো বিপদটা হওয়ার আশঙ্কা থাকছে। এবং এই লোকগুলো তো এখান থেকে গেছে, তো ওরা কী করবে? ওরা আবার ফেরত আসবে। বাস্তব অবস্থা তো সেটা করে না। এক্স্যাক্টলি। এবার আসেন আপনি সিএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা করেছে, সেখানে পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে যে হিন্দু সম্প্রদায়ের মানুষরা ওখানে গেছে, তাদেরকে তারা বিশেষ বিবেচনার নাগরিকত্ব দিতে পারবে। ইতিমধ্যে গত 2-3 দিন আগে দেখলাম 14 জনকে এই আইনের আওতায় ভারতীয় নাগরিকত্ব দিয়েছে। এখন প্রশ্ন দাঁড়ালো যে আপনি শুধু হিন্দুদের দিচ্ছেন, একটা বিশেষ ধর্মাবলম্বীদেরকে দিচ্ছেন, অন্য ধর্মাবলম্বী মানুষরা কি অপরাধ করলো? তার অর্থ হচ্ছে যে আপনি একটা সম্প্রদায়কে বিশেষভাবে আপনি প্রায়োরিটি দিচ্ছেন অ্যাট দ্য কস্ট অফ আদার্স। এবং দেশগুলো যাদেরকে আইডেন্টিফাই করছেন যে যেসব জায়গা থেকে গেছে, বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান, তো বাংলাদেশ না হলো তাদের বন্ধু দেশ। তো আপনি আমাকে পাকিস্তানের সাথে আইডেন্টিফাই করে ফেলছেন, আফগানিস্তানের সাথে আইডেন্টিফাই করে ফেলছেন। আমি তো আপনার বাংলাদেশে এমনিতেও আমরা মনে করি যে আমরা অন্তত শান্তিপূর্ণ, সাম্প্রদায়িক শান্তিপূর্ণ অবস্থাটা বজায় রাখতে পারি। সেক্ষেত্রে আপনি আমাকে আমার উপর এই ব্লেমটা দিয়ে দিলেন যে এখান থেকে হিন্দুরা ওখানে মানে নির্যাতিত হয়ে গেছে এবং তাদের জন্য তাদেরকে ওখানে নাগরিকত্ব ভারতে দেবেন আপনি। তো পাকিস্তান বা আফগানিস্তানের সাথেও বাংলাদেশে করা হয়েছে। এটা আমাদের জন্য আত্মসম্মানের বিষয় বলে আমি মনে করি, এবং এটা বন্ধু রাষ্ট্র হিসাবে এটা না করলেও পারত। এবং সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু এটাতে মন্তব্য করেছিলেন যে এটা বুঝতে পারছি না। কথাটা সত্যি কথাই। আমাকে আপনি বন্ধু বলেন, আবার আমাকে আপনি স্ট্যাম্প দিচ্ছেন, নেগেটিভ স্ট্যাম্প, তাইলে আর এটা কীরকম হলো? দুইটা সবিরোধী হয়ে গেল না? তো কাজেই এই যে সাম্প্রতিক এনআরসি এবং সিএএ দুটোই কিন্তু বেশ জটিল এবং দীর্ঘমেয়াদে কিন্তু আপনার সমস্যা তৈরি করবার একটা, আমি বলবো যে একটা আপনি রেসিপি বলে ধরে নিতে পারেন আর কি, এবং যেটা আমি মনে করি যে অপ্রয়োজনীয়। জি, মিস্টার হুমায়ুন কবির বলছিলেন যে বাংলাদেশকে আফগানিস্তান, পাকিস্তানের সাথে তুলনা করা হয়েছে এবং এটি একটা আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে একটা দুঃখবোধ কাজ করছে। এবং সেই জায়গার মধ্যে এই যে নাগরিকত্ব আইনে যে প্রশ্নটা আসলে, আমার প্রশ্নটা ছিল সেটা কি আসলে দীর্ঘমেয়াদীতে আমাদের বাংলাদেশের উপর একটা চাপ তৈরি হবে কিনা? আপনার বিশ্লেষণ কি? সেটা একটু সময় পর্যন্ত বলতে হবে, সময়ই বলে দিবে, কিন্তু সে আশঙ্কা তো আছে।
এখন আসাম রাজ্যে, আমাদের নিকটবর্তী রাজ্য, প্রতিবেশী রাজ্যে যখন এমন একটা পরিস্থিতি হয়, কয়েক লক্ষ মানুষ আউট অফ সিটিজেনশিপ চলে গেল, তাদের আধার কার্ড কিংবা রেশন কার্ড বাতিল হয়ে গেল, এটা যদি কেউ নিতে চায় বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে নিতে হবে, কি একটা সামাজিক সমস্যা তৈরি হলো। তাহলে ওরা যদি নাগরিকত্ব, এই নতুন বিধানের আওতায় যদি পূর্ণ নাগরিকত্ব না থাকে, তাহলে কোথায় যাবে, কি হবে তাদের, সেটা কিন্তু কোনো ইয়ে নেই। হয়তো আকারে ইঙ্গিতে বলা হয়েছে, অনেক সংঘর্ষ যেটা হয়েছে, মারামারি হয়েছে, অনেক কিছু হয়েছে, যে তোমরা ফিরে যাও পূর্বপুরুষের দেশ। পূর্বপুরুষের দেশ কোথায়? বাংলাদেশ, তাই না? তো ব্যাপারটা এটা, এই আলোচনা চলবে, কিংবা দেখার বিষয় কখন ওরা এনফোর্স করবে তার উপর নির্ভর করে, কিংবা কখন পদক্ষেপ নেবে এই কাজটা, তখন হয়তো পরিস্থিতি হবে। কিন্তু এটা প্রতিবেশী দেশ হিসাবে আমাদের সাথে যে সুসম্পর্ক, আমাদের সাথে যে সব ধরনের বহুমাত্রিক যে যোগাযোগ সম্পর্ক আছে, সেটা যতটুকু এগিয়ে যাচ্ছে, সত্যি কথা এগিয়ে গেছে। বোঝাপড়া খুব ভালো, এবং একটা সুন্দর বোঝাপড়ার মাধ্যমে দু দেশের নেতৃত্ব গত 10-15 বছর, মোদির 10 বছর, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার 15 বছর, কিংবা এর আগের 10 বছর আগে কংগ্রেস সরকার যারা ছিল, মনমোহন সরকার, সেটা তো নিশ্চয়ই, সেটা আমাদের জন্য একটা ভালো দিক আপনি যেটা বলছিলেন। কিন্তু এই এত কিছুর মধ্যে, এত বন্ধুত্ব, ভ্রাতৃত্ব, সম্প্রীতি, বন্ধন, সব কিছুর মধ্যে যে এই জায়গাটাই কেন আমরা এই চ্যালেঞ্জের মধ্যে পড়তে চাচ্ছি? আপনি যেটা যে একটা সময় তো আসতে পারে যে বলা হতে পারে যারা এখন নাগরিকত্ব হারিয়েছে তাদেরকে পূর্বপুরুষের দেশে ফিরে যাওয়ার জন্য। শতভাগ যে আমরা এই বন্ধুত্বের উষ্ণতা কিংবা সুফল ব্যবহার করতে পারছি তা না। সেটা মনে করেন দু দেশের সম্পর্কে পানি একটা বড় ইস্যু। আপনি নাগরিকত্ব ইস্যুটা অবশ্যই, এটা তো আলোচনা করলাম, আরও কিছু ইস্যু তো আছে। পানি একটা বড় ইস্যু, তিস্তার জল, তিস্তার পানি চুক্তি যেভাবে হয়ে আছে, হোল্ড হয়ে আছে, আটকে আছে, এটা তো আমরা এখনো পাইনি, সমাধান পাইনি, বারবার প্রতিশ্রুতি সত্ত্বেও। সীমান্তে এখনো সমস্যা রয়ে গেছে, সীমান্তে এখনো অস্থিরতা কিংবা বোঝাপড়ার ঘাটতি, হত্যা কিংবা এই ধরনের অস্বস্তিকর ঘটনা ঘটছে বারবার, তাদের বক্তব্য সত্ত্বেও, অঙ্গীকার সত্ত্বেও। তা এখন সুন্দর বন্ধুত্বমূলক সম্পর্ক যখন হয়, নতুন নতুন ক্ষেত্র বন্ধুত্বের কিছু আঙিনা তৈরি হয়, নতুন নতুন ধারা কিংবা নতুন উৎস তৈরি হয়, পাশাপাশি অস্বস্তিকর কিংবা অপ্রাপ্তির বিষয়গুলো তো বাংলাদেশের দিক থেকে আছেই, তাই না? তা এখন বেশিরভাগ ক্ষেত্রে ভালো একটা বোঝাপড়া চলছে, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা, যদি দ্বিপাক্ষিক সম্পর্ক, সরকার বদল হলেও সেটা তো দিব আর নিব থাকবার কথা, কিন্তু সেই দিব আর নিব কি আমরা না, সেটা একটা ব্যাপার আছে। সেটা আমরা অনেক কিছু করেছি, অনেক কিছু চেয়েছি, পেয়েছি, দিচ্ছি, একটা আদান প্রদানের মাধ্যমে চলছে। কিন্তু বড় বড় কিছু ইস্যু এখনো সমাধানের বাইরে রয়ে গেছে, আনরিজলভড রয়ে গেছে। যে আমরা একেবারে শেষ মুহূর্তের আছি, যে আলোচনাটা করলাম এটা আসলে একটা বড় আলোচনা, এবং যেটি আমরা ভাবি বা আমরা দেখি যে 1982-তে যখন রোহিঙ্গাদেরকে প্রথম সেখানে মিয়ানমারে তাদের ডিলিস্টেড করা হয়, পরবর্তীতে এই ধাপে ধাপে এখন 12-14 লক্ষ পদ রোহিঙ্গা এখন বাংলাদেশে তারা পাঠিয়েছে, আরও 4-5 লক্ষ তো পাঠাবার একটা চেষ্টা তাদের কিন্তু তারা অব্যাহত রেখেছে। তাদের মিয়ানমারে এত সংকটের মধ্যেও কিন্তু তারা কিন্তু এই রোহিঙ্গা জনগোষ্ঠীকে ফিরিয়ে দেবার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো সে অবস্থার প্রেক্ষাপটে যে নিকট ভবিষ্যতে কি যেটি আমরা দেখলাম যে আসামে প্রায় 20 লক্ষর মতো আপনি বললেন যে তারা নাগরিকত্ব হারিয়েছেন, এবং কলকাতায় যদি বিজেপি বলছে তারা যদি সরকার গঠন করে তারাও কিন্তু এই আইনের আওতায় সবাইকে নিয়ে আসবে। তাহলে আমাদের জন্য কি এই রোহিঙ্গাদের মতো কি আরেকটা নতুন সমস্যা এই আইনের কারণের জন্য, প্রতিবেশী দেশের, বন্ধু প্রতিবেশী দেশের আইনের কারণের জন্য কি হতে পারে কিনা? আশঙ্কা আছে একটা। তো ভারতীয় নেতৃবৃন্দ বলছেন যে তারা এই বাংলাদেশ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটা দেখবেন। তবে সেটা ধরেন একটা আশ্বাস, কিন্তু বাস্তবতা সবসময় তো আশ্বাসের সাথে মেলে না। তার কারণ হলো মনিরুল আলম যেটা বলছিলেন, ভারতের 2জন প্রধানমন্ত্রী, ডক্টর মনমোহন সিং এবং বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনবার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন, তিস্তার পানি বন্টনের জন্য প্রতিশ্রুতি দিয়েছেন, যে আমরা যে চুক্তিটা হওয়ার জন্য, হয়নি কিন্তু। তো কাজেই আমরাও তারা যে আশ্বাসবাণী দিচ্ছেন আমরা সেটা গ্রহণ করছি,
কিন্তু একই সাথে আমাদের দিক থেকেও আমাদের জাতীয় স্বার্থের কথা মনে রেখে আমাদের যে বক্তব্য বা আমাদের যে অবস্থান সেটাও বা আমাদের যে কনসার্নটা আছে সেটাও তাদেরকে জানানো দরকার। এবং কখনো কখনো প্রিভেন্টিভ ডিপ্লোমেসি আমরা বলি, আপনাকে ঝড়টা দেখে আপনি ঈশান কোণে মেঘ দেখলেই আপনাকে বুঝতে হবে যে ঝড় আসতে পারে, এবং তার জন্যে আপনার দিক থেকে যে প্রতিকারের ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থাটা নেওয়া দরকার হতে পারে। তা না হলে কি হয় সেটা তো আমরা আমাদের ভারতের সাথে সে প্রতিক্রিয়া নেই কি আমরা পারবো? আমাদের বিশেষ ক্ষমতা আছে, ডিপ্লোম্যাটিকলি হয়তো আমরা আলাপ আলোচনা করতে পারি। আলাপ আলোচনা করলেও সেটা আপনার কাজে আসে, কিন্তু আপনি যদি আলাপ আলোচনা না করেন তাহলে তারা জানবে না আমাদের অবস্থান। আমরা তো ওই যে সীমান্ত হত্যা বা তিস্তা নিয়ে বহু আলাপ আলোচনা করছি, কিন্তু কি কাজে আসছে? অন্তত তাদের দিক থেকে, রাজনৈতিক দিক থেকে তারা এই অব্লিগেশনে থাকে যে তারা প্রতিশ্রুতিটা দিতে বাধ্য হয়। তো সেটাও তো আমি মনে করি যে একটা মানে দায় তাদের মধ্যে কাজ করে। তো কাজেই সব সমস্যার সমাধান যে হয়ে যাবে সেটা তো বলা মুশকিল। আর দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক যেহেতু ক্রম চলমান একটা বিষয়, অনেক সমস্যার সমাধান হবে, অনেক সমস্যা হয়তো সমাধান সেভাবে হবে না, কিন্তু আমরা এটাকে একটা ম্যানেজেবল জায়গায় রাখতে হবে। কারণ আমি ক্ষতিগ্রস্ত হয়ে যদি আমার ভাইটাল ইন্টারেস্ট ক্ষতিগ্রস্ত হয়ে যায়, যেমন মনিরুল আলম বলছিলেন যে পানি একটা বিরাট বিষয়, যে গঙ্গা চুক্তি শেষ হয়ে যাবে 26 সালে এসে, আমাকে তো এখন চিন্তা করতে হবে এখন থেকে 2 বছর পরেই তো এটা চুক্তিটা কি হবে, এটা কি আমরা কি চাই, এটা আমরা কি আরেকবার নবায়ন চাই একই 30 বছর পর্যন্ত? আর সেটা যদি হয় তাহলে তো আমরা খুশি হব, ভালো। তার পাশাপাশি তিস্তাটা হয়নি, আরও তো 52টা নদী আছে যেগুলো এখনও হয়নি, 7টা নদীকে আইডেন্টিফাই করে রেখেছে যে এগুলি দ্রুত হওয়া দরকার, সেগুলোও হয়নি। কাজেই ভারতের সাথে তো আমাদের এই 54টা নদীর পানি বন্টনের মতো বিষয়টা অমীমাংসিত বা এখনো পর্যন্ত সেগুলো নিয়ে আমরা খুব কাজ করতে পারিনি, শুরুও করতে পারিনি। তো কাজেই এই জায়গাগুলো, এবং এটা শুধু আমাদের জন্য যে পানির বন্টনের ইস্যু না, পানি ব্যবস্থাপনার বিষয়টা আছে, এবং তার সাথে আজকাল ক্লাইমেট ইস্যু এসে যোগ হয়েছে। আমার দক্ষিণাঞ্চল আপনার যদি পানি প্রবাহ ঠিক না থাকে, নোনা পানি ঢুকে যাবে। আমার এমনি ক্লাইমেটের কারণে, আমরা চ্যালেঞ্জের কারণে ইতিমধ্যেই ওইসব এলাকায় আমরা সাফার করছি। তো কাজে আজকাল এটা কিন্তু ইস্যুটা শুধুমাত্র একটা জায়গায় না, ক্রম বিস্তৃত হচ্ছে এবং তাতে জটিলতা বাড়ছে। তো কাজে এই বিষয়গুলো নিয়ে প্রতিবেশী দেশ হিসাবে তাদের দিক থেকেও উদ্যোগ থাকা দরকার, আমাদেরও থাকা দরকার। কারণ সমস্যা যত জিয়ে থাকবে ততই কিন্তু জটিল আকার ধারণ করে। জি, আমি শেষ একটা প্রশ্ন দুজনকেই করব। প্রথমে মিস্টার মাইনুল আপনাকে বলতে চাই যে ভারতের নির্বাচন নিয়ে বাংলাদেশের মানুষের আসলে কি আছে, যদি আমি আপনার কাছে খুব সংক্ষেপে জানতে চাই। আমাদের তো রাজনীতির দুটি প্রধান দলে বিভক্ত, আওয়ামী লীগ, বিএনপি। যদি বলা হয় যে আওয়ামী লীগকে যদি বলা হয় যে সেও একজন ভোটার, বিএনপিকে যদি বলা হয় সেও একজন ভোটার ভারতের সেই নির্বাচনের, তাহলে কে কোন দিকে ভোট দিবে? আপনার কোনো রকম না, সেটা অন্য দেশের রাজনীতি কিংবা ভোটে নির্বাচনে আমাদের কোনো আমাদের জনগণ দেখার কোনো সুযোগ নাই জনগণ এখন। তবে আগ্রহ আছে, আপনি ওই যেভাবে বললেন এটার সুযোগ নেই, তবে আগ্রহ আছে। আমাদের পাশের বাড়িতে কি হচ্ছে, কি ধরনের ব্যাপার স্যাপার হচ্ছে, এটা কি পরিবর্তন হবে না সুন্দরভাবে শেষ হবে নাকি অপরিবর্তিত থাকবে, এটা জানার আগ্রহ কোন দিকে বেশি? জনগণের যে অবস্থা, মানুষের আগ্রহ আছে। এবং এটা তাহলে কি বিজেপির পক্ষে কি বিজেপির বিরুদ্ধে, এরকম কোনো দলের প্রতি, ভারতের কোনো দলের প্রতি বাংলাদেশের মানুষের এমন কোনো খুব বেশি আগ্রহ, সমর্থন কিংবা পক্ষপাত নেই বলে আমি মনে করি। তবে কি হচ্ছে সেটা জানার খুব উৎসুক আছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে সত্যি কথা যে তৃণমূল কংগ্রেস প্রথম দল, বড় দল, মমতা ব্যানার্জি, উনি যখন বিধানসভা নির্বাচন করেন মানুষের ব্যাপক আগ্রহ, উনি কি থাকবেন নাকি উনি পড়ে যাচ্ছেন কিংবা হেরে যাবেন এই। কিন্তু তৃণমূল এভাবে দাঁড়িয়ে আছে শক্তি সামর্থ্য নিয়ে কিংবা প্রভাব নিয়ে। এবার লোকসভায় তৃণমূলের সংখ্যা কি বাড়বে কি কমবে? গতবার লোকসভায় তৃণমূলের অনেক কমেছে, বিজেপি আস্তে 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 বাড়ছে। এই বিষয়গুলো মানুষের জনগণের মানে জানবার আগ্রহ আছে, কিউরিওসিটি আছে, কিন্তু কারো প্রতি সমর্থন না বিশেষ কোনো পক্ষের প্রতি কারো কোনো এরকম সমর্থন কিংবা নাই বলে বিশ্বাস করতে চাচ্ছি। না, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমিও মইনুল ভাইয়ের সাথে একমত যে আমরা আমাদের দিক থেকে আমরা এই কোনো পক্ষকে আমার মনে হয় না সক্রিয়ভাবে এরকম কেউ সমর্থন করেন।
তবে দুইটা বাস্তবতা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে ভারতে যে সরকারই আসুক সেটা কিন্তু ভারতের সরকার, এবং বাংলাদেশের প্রতি তাদের নীতিগত অবস্থানের খুব বেশি পরিবর্তন হওয়ার আশা কিন্তু আমরা করি না, বা এটা ঘটেও না। মানে কেউ যদি মনে করে থাকে তাহলে সে কিন্তু না, সেটা হবে না, হবে না। এবং বাংলাদেশের দিক থেকেও আমাদের মনে রাখতে হবে যে যেই সরকারই ভারতে আসুক, যেহেতু আমার নিকট প্রতিবেশী, তার সাথে আমাকে চলতে হবে এবং সেই সরকারের সাথে আমাদের কাজ করতে হবে। কাজে দুই দিক থেকে এই জিনিসটা মনে রাখতে হবে যে এখানে বড় পরিবর্তনের সম্ভাবনা কিন্তু খুব একটা থাকে। মানে মূলত মাথায় রাখতে হবে যেই সরকারে আসুক সেটা ভারতের সরকার, রাইট। এবং বাংলাদেশের প্রশ্নে বা বাংলাদেশের যে ইস্যুগুলো, তো তারা কিন্তু তাদের যে নীতিগত যে সিদ্ধান্ত সেখান থেকে যে বেরিয়ে আসবে সেরকম কোন রকম বড় খুব একটা দেখা যায় না, দেখা যায় না। হয়েছে কিছুটা, কিন্তু মোটা দাগে বলতে পারেন যে তাদের অবস্থানের এক ধরনের কনসিস্টেন্সি আছে। নিশ্চয়ই নিশ্চয়ই। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম ভারতের লোকসভা নির্বাচন নিয়ে, এবং যেটি সবশেষে আলোচনা হলো সেটি হচ্ছে যে ভারতের নির্বাচন নিয়ে বাংলাদেশের জনগণের একটা কিউরিসিটি আছে, কিন্তু সেখানে আমাদের সমর্থন সেটা একেবারেই সরাসরি কোনো কিছু না থাকলেও কিন্তু সেই নির্বাচনে যারাই নির্বাচিত হয়ে আসুক না কেন, বাংলাদেশের সাথে যেরকমভাবে বন্ধুত্ব ভ্রাতৃত্ব রয়েছে, যেরকমভাবে নানা রকমভাবে আমরা তাদের সাথে নানা চুক্তি নানা সমঝোতার মধ্যে দিয়ে আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে তাদের সাথে আমাদের সম্পর্ক বজায় রাখছি, সেটি কিন্তু বজায় রাখবার প্রত্যাশা জনগণের পক্ষ থেকে কিন্তু রয়েছে। এবং আমি আশা করব যে আগামী যে নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাবে, এই নির্বাচন শেষ হওয়ার পরে যে সরকার গঠন করুক না কেন ভারতের, সেই সরকারের সাথে বাংলাদেশের যে পূর্বের যেরকম একটা ঐতিহ্যবাহী সম্পর্ক, সেই সম্পর্ক বজায় থাকবে এই প্রত্যাশা রেখে আজকের মতো আমাদের ইস্পানি মুক্ত মত আলোচনা এখানেই শেষ করছি। শুভরাত্রি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।